আজকে আমরা ক্লাস 12-এর সলিড স্টেট বলে যে কঠিন অবস্থা চ্যাপ্টারটি আছে, প্রথম চ্যাপ্টার বইয়ের, সেই চ্যাপ্টারটির একটা নিউমেরিক্যাল প্রবলেমসের উপর একটা ভিডিও সেশন করব। তো সেই নিউমেরিক্যালসগুলো করার জন্য যেগুলি দরকার সেগুলি হচ্ছে, সলিড স্টেটে আমরা জানি যে একক কোষ সাধারণত তিন ধরনের হয়। একক কোষ সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে সরল একক কোষ, একটা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ, আর একটি হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ সাধারণত। এছাড়াও আরেক ধরনের হয়, সাধারণত তিন ধরনের হয়। এক্ষেত্রে কণার সংখ্যা একটি হয়, এক্ষেত্রে কণার সংখ্যা দুটি হয়, এক্ষেত্রে কণার সংখ্যা চারটি হয়। মানে একটা একক কোষের মধ্যে সরল একক কোষ হলে কণার সংখ্যা থাকে একটা, একটা একক কোষে দেহকেন্দ্রিক হলে থাকে দুটো, পৃষ্ঠকেন্দ্রিক হলে থাকে চারটে। ঠিক আছে। এছাড়াও আমরা এক্ষেত্রে একক কোষের বাহুর দৈর্ঘ্য, একক কোষগুলো আমাদের এখানে এইচএসের সিলেবাসে কী আছে, ঘনকাকার আছে। তো ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্যগুলোকে আমরা ধরে নিচ্ছি এ, এবং এক একটা এই যে ল্যাটিস বিন্দুগুলিতে এক একটা কণা থাকে, সেই কণার ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি আর। ঠিক আছে। তো সেক্ষেত্রে সরল একক কোষের ক্ষেত্রে এ এবং আর এর মধ্যে রিলেশানটা কী হবে? এ এবং আর এর মধ্যে রিলেশান হবে সরলের ক্ষেত্রে এ ইকুয়াল টু 2r। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কী হবে? এ ইকুয়াল টু 4/√3r। আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কী পাবো? এ ইকুয়াল টু 2√2r। এ ইকুয়াল টু 2√2r। এই রিলেশানগুলো কিন্তু আমাদের আজকে অঙ্কের সেকশানে কাজে লাগবে। সরল বললে এর সঙ্গে আর এর রিলেশান, আরটা হচ্ছে কণার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এক একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো এদের রিলেশান হলো এই তিনটে, এবং কণার সংখ্যা হলো, সরল হলে একটা, মানে কণা হচ্ছে একটা একক কোষের মধ্যে কণার সংখ্যা, যদি একক কোষটা সরল প্রকৃতির হয় তাহলে কণার সংখ্যা একটা, দেহকেন্দ্রিক হলে দুটো, পৃষ্ঠকেন্দ্রিক হলে চারটে। এবং আজকে আমরা দেখব এই কণার সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করব আজকে জেড দিয়ে। ঠিক আছে। তো এক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেম কি হতে পারে? জয়েন্ট বা এইচএসের ক্ষেত্রেও এমসিকিউ দেয় অনেক সময়। এই রিলেশানগুলো থেকে ছোট ছোট এমসিকিউ দেয়, সরি এখানে আটটা হবে। এই রিলেশানগুলো থেকে ছোট ছোট এমসিকিউ দেয়। ধরো তোমাদের বলে দেবে যে একটা কণার ব্যাসার্ধ বলে দেবে, কণার ব্যাসার্ধ বলে দেবে, এবং হয়তো বলে দিল দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিকের ইংরাজি হচ্ছে বডি সেন্টার বিসিসি, পৃষ্ঠকেন্দ্রিকের হচ্ছে এফসিসি, এসসিসি, সিম্পল। তো এক্ষেত্রে কণার একটা ব্যাসার্ধ দিয়ে দেবে, দিয়ে হয়তো বলতে দেবে যে একক কোষের বাহুর দৈর্ঘ্য কত, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য। দেহকেন্দ্রিক বলে দিলে আমরা এই ফর্মুলায় বসাবো, পৃষ্ঠকেন্দ্রিক বলে দিলে আমরা এই ফর্মুলায় বসাবো। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, দুটো জিনিস শিখলাম, যে এই একক কোষগুলোর ক্ষেত্রে কণার সংখ্যাটা কত 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 জানলাম, এবং এক একটা একক কোষের ক্ষেত্রে এর সঙ্গে আর এর যে রিলেশান, সেই রিলেশানটাও আমরা এখানে শিখলাম। তো এবার এই জাতীয় আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করব। নিউমেরিক্যালে যাওয়ার আগে, তার আগে তোমাদের আমি দু একটা ইনফরমেশান একটুখানি দিয়ে দিই, যেটা হচ্ছে এই অঙ্কে আমার খালি লাগবে, এগুলো খাতার ওপরে তোমরা লিখে রেখে দেবে। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻9 মিটার। এগুলো খাতার ওপরে একদম নোট ডাউন করে রাখবে। 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻⁻12 মিটার, এবং 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। এই তিনটে রিলেশান কিন্তু আমি তোমাদের বলবো, যখনই নিউমেরিক্যাল প্রবলেমস করবে তোমরা, তখন এই তিনটে রিলেশান খাতার উপরে লিখে রাখবে, প্রত্যেকটা পেজে পারলে লিখে রাখবে, কারণ এই ইউনিট কনভার্সানগুলোই এখানে কিন্তু একটুখানি শক্ত, বাদবাকি অঙ্ক খুব সোজা এবং করেও ফেলতে পারবে তোমরা। তো
তো এই ইউনিট কনভার্সানগুলো করবে, এর সাথে আমি একটু আগে যেগুলো লিখে দিলাম এই রিলেশানগুলোকে একটুখানি লিখে রাখবে প্রত্যেকটা পাতায়, তাহলে অঙ্কগুলো করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো ওইগুলো লেখা এখানে রয়েছে থাক। এবার একটা নিউমেরিক্যাল ছোট্ট আলোচনা করি। ক্রোমিয়াম বলছে বিসিসি মানে দেহকেন্দ্রিক, বিসিসি মানে হচ্ছে দেহকেন্দ্রিক, ক্রোমিয়াম দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। ঠিক আছে, কিরম সোজা অঙ্ক দেয় আমি দেখিয়ে দিচ্ছি। দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে এবং ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ, ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ বলে দিয়েছে 125 PM, 125 পিকোমিটার। ঠিক আছে, তোমাদের বার করতে বলেছে একক কোষের কিনারা দৈর্ঘ্য, একক কোষের কিনারা দৈর্ঘ্য। এই হচ্ছে টাইপ 1-এর অঙ্ক, এইগুলো হচ্ছে টাইপ 1-এর মধ্যে আমরা ফেলতে পারি। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে একক কোষের বাহুর দৈর্ঘ্য। তাহলে কি বলেছে? বিসিসি বলেছে। তাহলে বিসিসি যদি বলে তাহলে 4/√3r। তাহলে এই ফর্মুলায় আমরা বসিয়ে দেবো, এক্ষেত্রে বলে দিই এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক। এক্ষেত্রে তোমাদেরকে আর মিটারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের যে উত্তরটা বেরোবে সেটাকেও পিএমে রেখে দেবে, এখানে আরের জায়গায় বসিয়ে দেবে 125 PM। ঠিক আছে, তো এই টাইপের কিছু সোজা সোজা অঙ্ক আসতে পারে, লাগতে পারে, তো এই অঙ্কগুলোকে দেখে রাখবে। আচ্ছা, এছাড়া এইগুলোকে আমরা টাইপ 1-এর মধ্যে ফেলতে পারি, এই টাইপের অঙ্কগুলোকে। আচ্ছা, টাইপ 2-তে আমরা ওই একক কোষ সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এইখানে এই প্রবলেমটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রবলেমটা হচ্ছে অন্য টাইপের প্রবলেম, এগুলো অনেক কম আসে। তো এই প্রবলেমটাতে বলছে একটি কেলাসাকার যৌগ এ ও বি পরমাণু দ্বারা গঠিত, বলেছে যৌগ দুটো এ আর বি পরমাণু দ্বারা গঠিত। একক কোষের কৌণিক বিন্দুগুলোতে বলছে এ থাকে, কৌণিক বিন্দুগুলোতে আমি একটা এঁকেছি, কৌণিক বিন্দুগুলোতে বলছে এ থাকে। তাহলে একটা একক কোষে এ কণার সংখ্যা কতগুলো হবে? কৌণিক বিন্দু কতগুলো আছে? 8টা। আর এক একটা কৌণিক বিন্দুতে কন্ট্রিবিউশন কত করে হয় আমরা জানি, 1/8। তার মানে এ কণার সংখ্যা কটা হলো? 1টি। তেমনি বি কণার সংখ্যা কি হবে? বি কণা কোথায় থাকে বলেছে? পৃষ্ঠকেন্দ্রগুলোতে থাকে। একটা ঘরে কটা তল থাকে? 6টা। আর এক একটা পৃষ্ঠে গোলকের কন্ট্রিবিউশন ঘরের প্রতি কত হয়? হাফ। তাহলে কটা হলো? 3টে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা একক কোষের মধ্যে এ কণা আছে একটা, বি কণা আছে 3টে। অতএব যৌগটির গঠন রাসায়নিক সংকেত, সম্ভাব্য রাসায়নিক সংকেত কি হতে পারে? একটা এ, 3টে বি, AB3, এই টাইপের যৌগ হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক। এগুলো হচ্ছে তুলনামূলক সোজা, তোমরা একটু এক্সাম্পল একটুখানি দেখে নিও বই থেকে, ছায়ার বই বা সান্দ্রার বই যে বই থাক, এই টাইপের অঙ্কগুলোকে একটু এক্সাম্পল দেখে নিও। এরপরে এই চ্যাপ্টারের যে মেন অঙ্ক, আমরা তার থিওরিটা পড়ব এবং সেখান থেকে আমরা আজকে অঙ্ক করব। আজকে আমরা করব ঘনকাকার একক কোষ বিশিষ্ট মৌলিক পদার্থের কেলাসের ঘনত্ব নির্ণয়। আজকে আমাদের মেন টপিক হচ্ছে কি? কেলাসের ঘনত্ব নির্ণয়। এই যে ঘনত্ব নির্ণয়টা করব, এটা আমরা প্রথম কেসটা আমরা নেব কার ক্ষেত্রে? মানে একটা মৌলিক পদার্থের ক্ষেত্রে করব। মৌলিক পদার্থের ক্ষেত্রে মানে ধরো কপার মেটাল বা জিঙ্ক মেটাল, যে কোনো মেটাল, ধাতুগুলোও তো কঠিন হয়। তো ধাতুগুলো কি পদার্থ? এগুলো মৌলিক পদার্থ। তাহলে আমরা মৌলিক পদার্থের ক্ষেত্রে আজকে কেলাসের ঘনত্ব নির্ণয়, এটা আমরা প্রথম থিওরিটা শিখব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসছেই একদম এইচএসে। তাহলে কেলাসের ঘনত্ব বার করব কার ক্ষেত্রে? মৌলিক পদার্থের ক্ষেত্রে। তোমরা তো জানোই যে কঠিন শুধুমাত্র মৌলিক পদার্থ হয় না, এই আয়নীয় যৌগ এও কঠিন, বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক বরফ এও কঠিন। কিন্তু আমরা সবার প্রথম কি করছি? মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা কেলাসের ঘনত্ব বার করব। ঠিক আছে? আচ্ছা, ঘনত্ব মানে আমরা কি জানি?
ঘনত্ব মানে কিন্তু আমরা জানি ভর বাই আয়তন, তোমরা বইয়ের মতো করেই করবে, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে আমরা কার ঘনত্ব বার করছি? আমরা ঘনত্ব বার করছি একক কোষের। তাহলে একক কোষের ঘনত্বকে যদি আমরা রো দিয়ে লিখি, তাহলে ওপরে কি হবে বলো? ওপরে হবে একক কোষের ভর, আর নিচে কি হবে? একক কোষের আয়তন, তাই তো? ওপরে হবে একক কোষের ভর, আর নিচে হবে একক কোষের আয়তন। তোমরা নিশ্চয়ই এগুলো নোট ডাউন করে নিয়েছো, আমি এই সাইডটা মুছে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে কেলাসের ঘনত্ব। কেলাসের ঘনত্ব মানে হচ্ছে কেলাসের ঘনত্ব যখন একক কোষের যখন কেলাসটার ঘনত্ব বার করব, তখন ঘনত্ব মানে হচ্ছে একক কোষের ভর ডিভাইডেড বাই একক কোষের আয়তন। তাহলে আমরা একক কোষের আয়তনটা অলরেডি জানি কি হয়, এ কিউব। তাহলে আমি এখানে তোমাদের এইটাকে একটু শিখিয়ে দিচ্ছি যে একক কোষের ভরটা কত। এই ভর বার করাটা আমি শিখিয়ে দিচ্ছি, একক কোষের ভরটা কীভাবে বার করব, ঠিক আছে? তো এখানে আমরা কটা জিনিস ধরে নেব, যে মনে করছি একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা একক কোষে কণার সংখ্যা, বা যেহেতু মৌলিক পরমাণু, এই মৌলিক পদার্থ, তাহলে প্রত্যেকটা একক কোষে পরমাণুর সংখ্যা বলতে পারো বা কণার সংখ্যা বলতে পারো। তো এইটা ধরে নিচ্ছি, পরমাণুর সংখ্যাটা ধরে নিচ্ছি জেড। জেডটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা জেডটা জানো কি হয়। সরল একক কোষ হলে জেডের মান 1 হয়, বিসিসি হলে জেডের মান 2 হয়, এফসিসি হলে জেডের মান 4 হয়, ঠিক আছে? এগুলো অলরেডি পড়া হয়ে গেছে কণার সংখ্যা। তো পরমাণুর সংখ্যা এটা শর্টকাটে লিখলাম আমি, এটা অরিজিনালি হচ্ছে একটি একক কোষে পরমাণুর সংখ্যা আমি ধরে নিলাম, এটাকে জেড দিয়ে লিখছি। আচ্ছা, মৌলিক পদার্থের পারমাণবিক ভর, মৌলিক পদার্থটা যেটা নিয়েছি তার পারমাণবিক ভর আমি ধরে নিচ্ছি এম, এবং যেহেতু কিনারা দৈর্ঘ্য ধরেছি এইটা, তাহলে একক কোষের আয়তন কত হচ্ছে? একক কোষের আয়তন হচ্ছে এ কিউব। তাহলে এখানে এই যে ঘনত্বের ফর্মুলায় আমরা ভর বাই আয়তন বসিয়েছি, আমরা আয়তনের জায়গায় এ কিউব লিখেও দিয়েছি, কিন্তু আমরা এখানে কি করব? একক কোষের ভরটাকে বার করব, মানে একটা একক কোষের ভর বার করব, ঠিক আছে? তো এইটাকে একটু সহজ করে বোঝানোর তোমাদের চেষ্টা করছি। দেখো, তোমরা জানো যে মনে করো কপারের যদি পারমাণবিক ভর 63.5 হয়, মানে একটা কপার পরমাণুর ভর যদি 63.5 হয়, সেটাতে অণুর সংখ্যা কত আমরা জানি? 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে? এটা হচ্ছে কপারের ক্ষেত্রে করছি, এত গ্রামে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এবার বলি, যেহেতু এটা মৌলিক পদার্থ, তাই এটাকে আমরা আর অণুর সংখ্যা বলবো না, এটাকে আমরা বলবো পরমাণুর সংখ্যা। কেন? কারণ মৌলিক পদার্থ এগুলো তো হচ্ছে এক পারমাণবিক, যে কোনো ধাতু এগুলো হচ্ছে, খেয়াল করে দেখো, এক পারমাণবিক। যেমন দ্বিপারমাণবিক কারা? H2O2, এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক। কিন্তু যে কোনো ধাতু সেগুলো কি হচ্ছে? এক পারমাণবিক। তার মানে 63.5 গ্রাম কপারের মধ্যে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বলা যা, পরমাণুর সংখ্যাও বলা একই ব্যাপার। কারণ কপারের অণু মানে কি? এরা তো এক পারমাণবিক, অণুও যা পরমাণুও তাই, ঠিক আছে? তার মানে যে কোনো ধাতুতে অণুও যা পরমাণুও তাই। তার মানে যে কোনো ধাতুর ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো যে এম একক বলতে পারি, বা এম গ্রাম পরিমাণে মৌলিক পদার্থ যদি হয়, তাহলে এম গ্রাম পরিমাণে, বইতে এত ভেঙে করা নেই, তোমরা যাতে বুঝতে পারো আমি সহজ করে দিচ্ছি। এম গ্রাম পরিমাণে, এম গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা কত হলো? অ্যাভোগাড্রো নাম্বার। আমি আর লিখলাম না, অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এন এ দিয়ে লেখা হয় বা এন দিয়ে লেখা হয়। এবার খেয়াল করো, আমি এটাকে ঘুরিয়ে লিখছি, উল্টো করছি। এন সংখ্যক পরমাণুর ভর সমান কত? এম গ্রাম বা এম একক। আমি উল্টে লিখলাম, ঐকিক নিয়মটাকে উল্টে দিলাম। এম গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা ছিল অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এম।
সেটাকেই লিখলাম n সংখ্যক পরমাণুর ভর যদি মৌলিক পদার্থ হয়, এটা অবশ্যই আমরা কার ক্ষেত্রে করছি, মৌলিক পদার্থের ক্ষেত্রে। তাহলে n সংখ্যক পরমাণুর ভর কত হলো, m গ্রাম বা m একক। তাহলে একটা পরমাণু আর করছি না, এক একটা একক কোষে কতগুলো পরমাণু আছে, জেডখানা। তাহলে এই জেড সংখ্যক পরমাণুর ভর কত হবে, জেড সংখ্যক পরমাণুর ভর হবে m ইন্টু জেড ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমাদের এখানে কি বার করতে হচ্ছিল, একক কোষের ভর। একক কোষের ভর মানে কি, একক কোষের তো নিজস্ব ভর নেই, একক কোষটার মধ্যে যত সংখ্যক পরমাণু আছে তার যেটা ভর সেটাই হচ্ছে একক কোষের ভর। তাহলে এখানে একক কোষের মধ্যে পরমাণুর সংখ্যা আমি কত দেখেছি, একটা একক কোষের মধ্যে আমরা ধরে নিয়েছি পরমাণুর সংখ্যা হচ্ছে জেড। তাহলে আমি এখানে ঐকিক নিয়মের মাধ্যমে কী বার করলাম, যে জেড সংখ্যক পরমাণুর ভর কত। ঠিক আছে, আমি এইটাকে আরেকবার রিপিট করে এখানে আরেকবার বলছি, তোমরা যদিও রিপিট শুনতে পারবে তবু আরেকবার রিপিট করে বলছি, যে আমি এখানে ধরে নিচ্ছি যে মৌলিক পদার্থটার পারমাণবিক ভর হচ্ছে m। ঠিক আছে, তো মৌলিক পদার্থের যেটা পারমাণবিক ভর, যেমন কপারের পারমাণবিক ভর কত, 63.5। তো নিয়ম হচ্ছে যে মৌলের পারমাণবিক ভর তত গ্রামে অণুর সংখ্যা থাকে 6.022 × 10⁻23 অণুর সংখ্যা থাকে। কিন্তু মৌলিক পদার্থের ক্ষেত্রে যেটাই তার অণুর সংখ্যা সেটাই তার পরমাণুর সংখ্যা। কেন, কারণ ধরো জিঙ্ক বলো, এফি বলো, এদের ক্ষেত্রে এরা হচ্ছে এক পারমাণবিক, মানে এটাকে যদি আমি এফি অণু বলি, তাহলে এফির অণুটার মধ্যে এফি পরমাণু আছে কটা, একটা, তার মানে একটা অণুর মধ্যে একটাই পরমাণু আছে। তাই যে কোনো কঠিনের ক্ষেত্রে যেটাই তার অণুর সংখ্যা সেটাই হচ্ছে তার পরমাণুর সংখ্যা। তাহলে আমি যদি কপারের ক্ষেত্রে নিই, তাহলে 63.5 গ্রাম কপারের মধ্যে পরমাণুর সংখ্যা কত বলবো, অ্যাভোগাড্রোর সংখ্যাটা। ঠিক আছে, যদি এটা অন্য কোনো মেটাল হয় যার পারমাণবিক ভর m, তাহলে m গ্রামের মধ্যেও পরমাণুর সংখ্যা কত থাকবে, যেহেতু মৌলিক পদার্থ তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাটা। তার মানে m গ্রাম মৌলিক পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা কত হলো আমরা শিখলাম, অ্যাভোগাড্রোর সংখ্যাটা। এবার এই লাইনটাকে আমরা কি করছি, উল্টিয়ে লিখছি। কীভাবে লিখছি, এখানে পরমাণুর সংখ্যা কত হয়েছে, n খানা, তাহলে n সংখ্যক পরমাণুর ভর সমান কত হলো, m একক। n সংখ্যক গ্রাম বলতে পারো বা একক দিয়েও ভাবতে পারো, হ্যাঁ। তাহলে n সংখ্যক পরমাণুর ভর কত হলো, m। তাহলে একটা একক কোষে কতগুলো পরমাণু আছে, জেডখানা পরমাণু আছে। তাহলে জেড সংখ্যক পরমাণুর ভর কত হলো, m ইন্টু জেড ডিভাইডেড বাই n। এটা হচ্ছে একটা একক কোষের মধ্যে যতগুলো পরমাণু আছে তার ভর। তাহলে একটা একক কোষের মধ্যে যতগুলো পরমাণু আছে তার যেটা ভর সেটাই তো হয়ে যাবে কার ভর, সেটাই হয়ে যাবে একক কোষের ভর। ঠিক আছে, তাহলে একক কোষের ভরটা কত দাঁড়ালো, m ইন্টু জেড বাই n। তাহলে একক কোষের ভর কত দাঁড়ালো, আমি ভরের জায়গায় আবার মানটা বসিয়ে দিলাম, m ইন্টু জেড বাই n। তাহলে আমাদের আজকে কি পেলাম, একটা কেলাসের ঘনত্বের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। কেলাসের ঘনত্বের ফর্মুলা আমরা পেয়ে গেলাম, রো ইকুয়াল টু m ইন্টু জেড বাই a কিউব ইন্টু n। ঠিক আছে, এই জায়গাটা বইতে তোমাদের এইভাবে ডিটেলসে আলোচনা করে করা নেই, তাই আমি এটাকে একটু ডিটেলসে বুঝিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে লিখে রাখবে। ঠিক আছে, তার মানে আমরা একটা জিনিস কী শিখলাম, মৌলিক পদার্থের ক্ষেত্রে যেটা তার পারমাণবিক ভর তত গ্রামে পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। এখানে অণুর সংখ্যার কোনো প্রশ্ন নেই, একদম পরমাণুর সংখ্যক। তাহলে কেলাসের ঘনত্বের আমরা ফর্মুলা কী পেলাম, রো ইকুয়াল টু জেড ইন্টু এম ডিভাইডেড বাই n ইন্টু এ কিউব বা এ কিউব ইন্টু n। এটা হচ্ছে ঘনত্বের ফর্মুলা। এই ফর্মুলায় আমাদের অনেক অঙ্ক করতে হবে। এই ফর্মুলায় যেমন হচ্ছে এটা কি বললাম, এটা হচ্ছে পারমাণবিক ভর। জেডটা হচ্ছে, যদি তোমায় জেডটা বলে দেয় যে জিঙ্ক বা কপার বিসিসি ফরমেশানে থাকে, তাহলে জেডের মান কত হয়ে যাবে, 2। যদি এফসিসি হয় তাহলে হচ্ছে 4, যদি সরল হয়
তাহলে হচ্ছে 1। তাহলে আমাদের বলে দেবে, জেডের মান আলাদা করে দেবে না, বিসিসি বা এফসিসি সেইটা বলে দেবে, আমরা জেডের মানটা বসিয়ে দেবো। এটা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সবাই জানি। আর অঙ্কে তোমাদের সরাসরি এর মান দিতে পারে বা তোমাদের কিন্তু আর এর মান দিয়ে দিতে পারে। যদি আর এর মান দিয়ে বিসিসি বলে দেয়, তাহলে আজকেই আমি ওই রিলেশানগুলো বলছিলাম মুখস্থ রাখতে, ওই রিলেশান থেকে তোমাদের প্রথমে এর মানটা বার করে সেই এর মানটাকে এখানে বসিয়ে দিতে হবে। এই হচ্ছে একদম এই চ্যাপ্টারের একদম সাদামাটা অঙ্ক। এই অঙ্কগুলো প্রতি বছরই এইচএসে থাকে, ঠিক আছে? তো এবার বলি, আমরা তো ফর্মুলাটা মৌলিক পদার্থের ক্ষেত্রে বার করলাম। তাহলে যদি কোনো ধরো আয়নীয় যৌগ দিয়েছে, তাদের ক্ষেত্রে কেলাসের ঘনত্ব কী হবে? তাদের ক্ষেত্রেও কেলাসের ঘনত্বের ফর্মুলা সেম হবে, কিন্তু মৌলিক পদার্থের সঙ্গে এর এই জায়গাটাতে একটু তফাৎ আছে। জেডটা বাকি সব এক, মানে এমটা মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? মৌলিক পদার্থের ক্ষেত্রে বলেছিলাম পরমাণুর ভর। যেমন কপার হলে বলছিলাম কত? 63.5। যদি ধরো NaCl দিয়েছে আয়নীয় যৌগে, তাহলে এনের ভর প্লাস Cl এর ভর হয়ে যাবে, মানে 23 প্লাস 35.5 ইকুয়াল টু 58.5 বসে যাবে এমের জায়গায়। মানে এখানে এটা হয়ে গেল, এখানে এম ফর হয়ে গেল মলিকুলার ওয়েট, ঠিক আছে? এমটা মলিকুলার ওয়েট, বাদ বাকি সব প্রসেস সবাইকার এক। এবার বলি জেডটা কি? জেডটা হচ্ছে এক্ষেত্রে প্রতি একক কোষে আয়নীয় যৌগের সংকেত এককের ইউনিট। প্রত্যেকটা একক কোষে, ধরো প্রত্যেকটা একক কোষে, যেমন NaCl এর ক্ষেত্রে জেডের মান 4 হয়। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এক একটা NaCl এর একক কোষে, হ্যাঁ, ওখানে যেমন এক একটা কণার সংখ্যা কতগুলো দেখছিলাম, এখানে দেখতে হবে কত ইউনিট NaCl আছে, মানে কটা NaCl এর এককের ভেতরে পড়ছে, কটা NaCl এর একক পড়ছে। ধরে নাও 4টে Na প্লাস পড়ছে এবং 4টে Cl মাইনাস পড়ছে, তার মানে এখানে গোটা NaCl কতগুলো পাচ্ছি আমরা? 4খানা। তাই জেডের মান এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 4, ঠিক আছে? যেমন সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে CaCl, এদের ক্ষেত্রে দেখা যায় যে এক একটা একক কোষে CS প্লাস পড়ে একটা, Cl মাইনাস পড়ে একটা। তাহলে আমরা একটা প্লাস একটা দুটো সেটা করব না, কতগুলো গোটা CsCl পড়লো, তাহলে এর ক্ষেত্রে মানটা হবে Z = 1। তার মানে দেখো NaCl এর ক্ষেত্রে দেখা যাচ্ছে Na প্লাস পড়ছে একক কোষের মধ্যে 4টে, আর Cl মাইনাস পড়ছে একক কোষের মধ্যে 4টে। তাহলে আমাদের মনে হতে পারো তাহলে কি স্যার জেডের মান 8 হবে? না, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে বলছে যতগুলো আমরা গোটা, এটা হচ্ছে এক একটা সংকেত একক, যতগুলো আমরা এই গোটা NaCl এর একক পাবো সেই সংখ্যাটাকে ধরতে হবে। মানে 4টে Na প্লাস 4টে Cl মাইনাস যদি পাই, তাহলে জেডের মান 4। এবার তোমাদের মনে হবে স্যার পৃথিবীতে তো অনেক এই ধরনের আয়নীয় যৌগ আছে, তাহলে আমরা জেডের মানটা মনে রাখবো কী করে? আমি একটা টেকনিক বলে দিচ্ছি, এই টেকনিকে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। সিজিয়ামের কোনো যৌগ CsCl, CsBr, CsI, ঠিক আছে, বা TlCl, এই জাতীয় যৌগগুলো, এদের ক্ষেত্রে কেবলমাত্র জেডের মান 1 হয়। বাদবাকি তোমাদের যে সমস্ত, তোমাদের তো আর ডিটেলসে নেই, তোমাদের এইচএসে যে সমস্ত আয়নীয় যৌগ আছে সবার ক্ষেত্রেই জেডের মান কিন্তু কম বেশি 4 হবে, ঠিক আছে? যেমন ধরো NaCl, যেমন ধরো KCl, ঠিক আছে, যেমন ধরো CaF2, ZnS, এই টাইপের। তার মানে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এইটা মনে রাখবে যে এদের ক্ষেত্রে জেডের মান 1 হয়, বাদ বাকি যত যৌগ তোমাদের এইচএসে আছে সবার ক্ষেত্রে জেডের মান তোমরা চোখ বুঝে 4 বসিয়ে দেবে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু এফসিসি আয়নীয় যৌগ যদি দেয় তাহলে কিন্তু এফসিসি বিসিসি এইসব কিছু বলবে না। সুতরাং একটা নোটের মধ্যে ছক আকার করে নিয়ে সেই ছকটাতে মনে রাখবে যে এইটুকু মনে রাখো না, শুধু সিজিয়াম আর টিএল এদের যে কোনো যৌগের ক্ষেত্রে জেডের মান 1 হয়, বাদ বাকি যত যৌগ আছে তাদের সবার ক্ষেত্রে যদি আয়নীয় যৌগ দেখো, ধরো KBr পেলে, ধরো NaCl পেলে, KCl পেলে, তুমি চোখ বুঝে জেডের মানটা 4, আয়নীয় যৌগের ক্ষেত্রে জেডের মান 4। শুধুমাত্র তোমরা মনে রাখবে CsCl, CsI, ওইগুলোকে একটুখানি মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই ফর্মুলা দিয়ে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, তাহলে আমাদের থিওরি প্লাস প্রবলেমের ক্লাসটা কমপ্লিট হবে। আচ্ছা দেখো, বোর্ডে একটা অঙ্ক টোকা আছে, এই ফর্মুলা দিয়েই হবে এবার অঙ্কগুলো। যে একটি ধাতু বলেছে পারমাণবিক গুরুত্ব 63.5, ঘনকাকার কেলাস গঠন করে।
বলেছে উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য আর ঘনত্ব এই দুটো মান দেয়া আছে। বাহুর দৈর্ঘ্য আর ঘনত্ব এই দুটোর মান দেয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 0.362 ন্যানোমিটার, এইটা দেয়া আছে। আচ্ছা, এককটা পাল্টাতে হবে, আমি পাল্টাচ্ছি। আর ঘনত্ব দেয়া আছে, ঘনত্বর মান দেয়া আছে 8.92 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউব, এই দুটো দেয়া আছে। বলেছে হলে একটা একক কোষের পরমাণুর সংখ্যা কত, মানে জেডের মান তোমায় বার করতে দিয়েছে, জেডের মান বার করতে দিয়েছে। আর এন তো আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে কার মান, জেডের মান। এবং পারমাণবিক গুরুত্বও দেওয়া আছে, মানে এম এর মানও দেওয়া আছে, দেখো 63.5। ঠিক আছে, তো এখানে আমাদের একটুখানি কেয়ারফুল থাকতে হবে যে সাধারণত তোমরা দেখবে যে পারমাণবিক গুরুত্বগুলোকে আমরা গ্রামে প্রকাশ করি, 63.5 গ্রামে প্রকাশ করি। তাহলে এইগুলোকে আমরা সবাইকে একটু সিজিএস এককে নিয়ে চলে যাব, প্রত্যেক কটাকে আমরা সিজিএস এককে নিয়ে চলে যাব। তাহলে ন্যানোমিটার দেওয়া আছে, তাহলে ন্যানোমিটার থেকে স্টেপ জাম্প করার দরকার নেই, তোমরা আগে মিটারে যাও। ন্যানোমিটারের সঙ্গে দেখবে 9, এনটা না মনে রাখার সুবিধার্থে একটা জিনিস বলে দিই, ন্যানোমিটার মনে রাখবে 9, তাই 10⁻⁹ এটা হচ্ছে মিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমি সেইটাকে আরও কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব, মানে 10⁻² দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আগে গেলাম ন্যানোমিটার। আচ্ছা, তোমাদের এই যে ন্যানোমিটার, মিটার, অ্যামস্ট্রং একটু আগে আমি লিখে দিয়েছিলাম অঙ্ক শুরুর আগে, প্রত্যেকটা পাতায় কিন্তু রিলেশানগুলো লিখে রাখবে, একদম ছবির মতো অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটাকেও তাহলে আমাদের যেতে হবে গ্রাম পার সেমি কিউবে যেতে হবে। তাহলে কেজি থেকে আমরা যদি গ্রামে যাই, তাহলে ওপরে কি করলাম, এই মানটা দেখো দেয়া ছিল, ওপরে আছে কেজি আর নিচে আছে মিটার কিউব। তাহলে ওপরের কেজিটাকে গ্রামে গেছি, তাহলে গ্রামে গেলে কি হবে, 10 কিউব দিয়ে গুণ হলো। আর নিচে হচ্ছে মিটার কিউব আছে, নিচে আছে মিটার কিউবটাকে আমি এটাকে কি এককে যাচ্ছি, গ্রাম পার সেমি কিউব। তাহলে মিটার কিউব থেকে সেমি কিউবে গেলে একটা মিটার থেকে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে মিটারটা কতবার আছে, 3 বার, তাহলে 3 বার 100 দিয়ে গুণ হবে, মানে নিচে 10⁶ হয়ে যাবে। মিটার কিউবটা তো নিচে ছিল, কিলোগ্রামটা উপরে ছিল, মিটার কিউবটা নিচে ছিল। তাহলে মিটার কিউব 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেন্টিমিটার। এবার এখানে মিটারের কিউব আছে, মানে 3 বার আছে, তাহলে এটা দেখো 10-এর স্কোয়ারটা কী হয়ে যাবে, 3 বার গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে তোমরা দেখো 10 কিউব আর এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে মান তোমাদের চোখের সামনে আছে। এবার আমরা কি করব, এই মানটাকে বসিয়ে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, এখানে আর কিচ্ছু নেই কিন্তু এই অঙ্কে, এবার ক্যালকুলেশন করব আর এখানে আমরা জেডের মানটা বার করব। ঠিক আছে, ক্যালকুলেশন করে জেডের মানটা বার করবো। তাহলে ফর্মুলা কী ছিল, রো ইকুয়াল টু জেড ইন্টু এম ডিভাইডেড বাই এ কিউব এন, বা এইটা। তাহলে রোয়ের জায়গায় আমরা কি বসাবো, রোয়ের জায়গায় এই মানটা বসাবো, 8.92 বসাবো। জেডটা বার করতে হবে, এমের জায়গায় বসাবো 63.5। আচ্ছা, নিচে এন আছে, এনের জায়গায় বসাবো 6.022 ইন্টু 10⁻23। আর এ কিউব আছে, এ কিউব মানে যেটা তোমার বেরিয়েছে 0.362 ইন্টু 10⁻⁻7 এর কিউব। পরবর্তীকালে দেখবে 10⁻⁻7 এর কিউবটা 10⁻⁻21 হয়ে যাবে, আর এটা 10⁻23 আছে। তো এই ক্যালকুলেশানটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। এই ক্যালকুলেশানটা করে দেখবে এর মানটা নিয়ারলি ইকুয়াল টু দেখবে 4 আসছে, 3.99 বা 4.01। তোমরা কিন্তু 4.01ও লিখবে না, 3.99ও লিখবে না, এটাকে কিন্তু 4 লিখবে। তাহলে এটার মানটা দেখবে, আমি অ্যান্সারটা বলে দিলাম, এটার মানটা বেরোবে 4। তাহলে 4 বেরোলো। আচ্ছা, 4 বেরোনো মানে আমি কি বুঝে গেলাম যে একক কোষটা কী প্রকৃতির, একক কোষটা হচ্ছে এফসিসি প্রকৃতির। এরপরে তোমাদের দেখবে অঙ্কটায় বলেছে যে একটা পারমাণবিক ব্যাসার্ধ, মানে একটা পরমাণুর ব্যাসার্ধ বার করতে দিয়েছে। তাহলে আমরা দেখবে এই ফর্মুলাটা জানি, এফসিসির ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়িয়ে আছে, তাহলে ওই যে পারমাণবিক ব্যাসার্ধটা বার করতে বলেছে, তাহলে আমাদের এখান থেকে জেডের মানটা যেই 4 পেলাম, আমি এখান থেকে চলে এলাম কিসে,
যে একক কোষটা এফসিসি প্রকৃতির। আর এফসিসির ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলছি এই সমীকরণগুলো একটু মুখস্থ রাখবে। এফসিসির ক্ষেত্রে এ ইকুয়াল টু 2√2r, তাহলে এখানে আর ইকুয়াল টু হয়ে গেল a বাই 2√2। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে স্যার আমি তো এর মান জানতাম, আমি তো এটা আগেই করে ফেলতে পারতাম, কিন্তু যতক্ষণ না আমি জেড ইকুয়াল টু 4 পাচ্ছি ততক্ষণ তো আমি কনফার্ম হতে পারছি না যে একক কোষটা এফসিসি প্রকৃতির। আর যতক্ষণ না কনফার্ম হতে পারছি ততক্ষণ আমি ফর্মুলাতেও পুট করতে পারছি না। তো ফর্মুলায় পুট করে এখানে এর জায়গায় এর এই মানটা বসাবো, তার সাথে 2√2 ওটাকে ভাগ করব, ভাগ করে দেখবে উত্তরটা আসবে 1.28 × 10⁻⁸ সেমি, এইরকম কিছু একটা উত্তর আসবে, -8 সেমি এরম অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তো এটা একটা অঙ্ক হলো। এরপরে আমরা চলে যাব আর একটা নেক্সট অঙ্কে। এই অঙ্কটি যে নেক্সট প্রবলেমটায় যাচ্ছি, এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক, মানে এটা ঘনত্বেরই অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। খুব মনোযোগ সহকারে আমরা করব এই অঙ্কগুলো। আমি একটা মেথডে করাবো, আর একটা ডিফারেন্ট মেথডেও করা যায়, তবে আমার মেথডটায় যদি করো তাহলে কোনো একটা ইনফরমেশান মিসিং থাকলেও অঙ্কটা করা যাবে। কিন্তু অন্য যে মেথডটা আছে ওই মেথডটায় কিন্তু কোনো একটা পার্টিকুলার ইনফরমেশান মিসিং থাকলে অঙ্কটাকে শেষ করা যাবে না। আমি দুটো মেথডই বলছি তোমাদের, তোমরা করে দেখো কোনটা তোমাদের ভালো লাগে। তো ওরা বলেছে যে ধাতুর ঘনত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একক কোষের বাহুর দৈর্ঘ্য দিয়েছে, বলেছে 104 গ্রামের মধ্যে একক কোষ কতগুলো থাকে, 104 গ্রামের মধ্যে একক কোষ কতগুলো থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে স্টেপ 1-এ এই টাইপের অঙ্কগুলোয় স্টেপ 1-এ আমরা কি করব, একক কোষের আয়তনটা বার করব। ঠিক আছে, আমরা দেখছি একক কোষের বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে, 2.88 অ্যামস্ট্রং, 2.88 দিয়েছে অ্যামস্ট্রং। এটাকে আমরা সেমিতে যাব, সেমিতে হচ্ছে 2.88 × 10⁻⁸ সেমি, মিটার হলে -10 হতো, যেহেতু সেমি -8 সেমি দিয়ে করব। অতএব একক কোষের আয়তন বার করব। এগুলো তোমরা একটু লিখবে কিন্তু। একক কোষের আয়তন কত হলো, 2.88 × 10⁻⁸ এর কিউব, সিসি, সেমি কিউব। এটা হলো একক কোষের আয়তন। ক্লিয়ার? আচ্ছা, এবার আর কি ইনফরমেশান দিয়েছে, বলেছে 104 গ্রামের আর ঘনত্ব দিয়ে দিয়েছে, 104 গ্রাম আর ঘনত্ব দিয়ে দিয়েছে। আমরা কি জানি, D = m/v। এটা যদি একবার বুঝে যাও এই প্রসেসটা কিন্তু সব থেকে সোজা। যদি এটা না জানো তাহলে অন্য জায়গায় যদি কেউ করে থাকো, সেই স্যার হয়তো অন্য প্রসেসে করিয়েছে। এই প্রসেসটা কিন্তু বেস্ট প্রসেস, এটা জয়েন্টেও তুমি এই প্রসেসটায় উপকৃত হবে। কোনো ইনফরমেশান আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ইনফরমেশান যদি মিসিং থাকে তাও তুমি এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তো আমরা কি জানি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু কি, ডেনসিটি, এই ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি, ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি। তাহলে আমি এখানে একক কোষের, ঠিক আছে, ভলিউম ইকুয়াল টু আমাদের বেরিয়েছে মাস বাই ডেনসিটি। আচ্ছা, আমাকে এখানে কত গ্রাম বলে দিয়েছে, আমাকে এখানে বলে দিয়েছে 104 গ্রাম। তাহলে 104 গ্রাম পরিমাণ ইজ ইকুইভ্যালেন্ট টু কী হয়ে গেল, যদি আমি এই গ্রামটাকে ঘনত্ব দিয়ে ভাগ করে দিই তাহলেই তো আমরা সিসিতে পৌঁছে যাব। 104 গ্রাম ধাতুর পরিমাণ মানে হচ্ছে, আমরা যদি গ্রাম থেকে আয়তনে যেতে চাই তাহলে গ্রামটাকে আমরা কি দিয়ে ভাগ করব, আমরা গ্রামটাকে ঘনত্ব দিয়ে ভাগ করব। তাহলে 104 গ্রাম ধাতু ইজ ইকুইভ্যালেন্ট টু 104 ডিভাইডেড বাই যেটা ঘনত্ব দেয়া ছিল। এটা করে দিলাম আমি স্টেপ 2। তার মানে স্টেপ 1-এ কী করলাম, একক কোষের আয়তন বার করলাম, আর স্টেপ 2-তে যে ভরটাই দেওয়া থাকবে তাকে তোমরা ঘনত্ব দিয়ে ভাগ করে দেবে, যে ভরটাই দেওয়া থাকবে তাকে তোমরা ঘনত্ব দিয়ে ভাগ করে দেবে। হলো, ব্যাস। এইবার ঐকিক নিয়ম করব। অতএব দেখো, এই যে এ কিউব, এটা হচ্ছে একক কোষের আয়তন, এই এ কিউবটা হচ্ছে একক কোষের আয়তন। ঠিক আছে, তো এটা এই যে এ কিউব মানে এই যে মানটা, এটা হচ্ছে একক কোষের আয়তন, মানে হচ্ছে একটা একক কোষের আয়তন, একটা একক কোষের আয়তন। তার মানে আমি দেখো কি লিখতে পারি, 2.88 × 10⁻⁸ কিউব সেমি কিউব আয়তন
দখল করে একটি একক কোষ। তাই তো দাঁড়ালো ব্যাপারটা। এটাকে আমি তোমাদের মুখে বলছি যে এ কিউবটা হচ্ছে একটা একক কোষের আয়তন, এ কিউবটা হচ্ছে একটা একক কোষের আয়তন। তাহলে এই যে আয়তনটা, এটা একটা একক কোষের আয়তন, এই আয়তনটা হচ্ছে একটা একক কোষের আয়তন। তাহলে এবার ঘুরিয়ে লিখছি যে এত আয়তন দখল করে থাকে একটা একক কোষ, মানে একটা একক কোষের আয়তন ছিল এত। তাহলে আমি এবার ঘুরিয়ে লিখলাম যে এত সেমি কিউব আয়তন দখল করে থাকে একটি একক কোষ দিয়ে। এই আয়তনটা কি, এটা হচ্ছে সিসি মানে সেমি কিউব। অতএব 104 ডিভাইডেড বাই 7.2 সেমি কিউব আয়তন দখল করে থাকে কতগুলো একক কোষ। তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে 2.88 মানে যেটা তুমি প্রথমেই কী বার করছো, একক কোষের আয়তনটা বার করে নিচ্ছ এবং যে ভরটা দেওয়া আছে তাকেও তুমি আয়তনে কনভার্ট করে নিচ্ছ। একক কোষের আয়তনে বার করছো, যে ভরটা দেওয়া আছে তাকেও তুমি আয়তনে কনভার্ট করে নিচ্ছ। তারপরে কি করছো, যে যেটা একক কোষের আয়তন তত সেমি কিউব আয়তন দখল করে থাকে একটা একক কোষ। অতএব যে আয়তনটা দিয়েছে এত সেমি কিউব আয়তন দখল করে থাকে কতগুলো একক কোষ। ঠিক আছে? এবার বলি এই অঙ্কটা এইভাবে ছাড়া করা মুশকিল আছে। কেন মুশকিল আছে? তুমি এই অঙ্কটার মধ্যে দেখো কোথাও কি এফসিসি বা বিসিসি এইসব বলে দিয়েছে অঙ্কটায়? বলে দেয়নি। বলে যেহেতু দেয়নি তাহলে সব স্যাররাই এই ফর্মুলাটাতে করায়, কিন্তু এটাতে কিন্তু বিরাট একটা গণ্ডগোল হয়ে যেতে পারে। তাহলে যেহেতু এফসিসি বা বিসিসি বলে দেয়নি, তাহলে তোমরা এখানে জেডের মান কত বসাবে? জেডের মান তো তাহলে বসানো যাবে না। আর যদি বসাও তাহলে আন্দাজে 4 বসাতে হবে বা 2 বসাতে হবে, তাই না? তার মানে এখানে যেহেতু একক কোষের সংখ্যা বার করতে দিয়েছে, যদি বিসিসি বা এফসিসি বলে দেওয়া থাকতো তাহলে করে দেওয়া যেত, কিন্তু তাহলে এইভাবেও করা যেত, ওইভাবেও করা যেত। কিন্তু যেহেতু বিসিসি বা এফসিসি বলে দেয়নি, তার জন্য কিন্তু এইভাবে ছাড়া উপায় নেই। আমি রিপিট করছি, তোমরাও আরেকবার রিপিট করে শুনবে। প্রথমে যেটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে সেটাকে সেমিতে নিয়ে গেলাম এবং আমরা প্রথমে আয়তন বার করলাম, একক কোষের আয়তন। একক কোষের আয়তনটা বার করলাম এবং যে ভরটা ধাতু দিয়েছিল সেই ভরটাকে আমি ঘনত্ব দিয়ে ভাগ করে আয়তনে চলে গেলাম। দিয়ে জাস্ট ঐকিক নিয়ম যে এত আয়তন দখল করে থাকে একটা একক কোষ, এত আয়তন দখল করে থাকবে কতগুলো একক কোষ। যেটা উত্তর বেরোবে সেটাই উত্তর। দেখবে 6 × 10⁻23 এইরকম কিছু একটা অ্যান্সার বেরোবে। আচ্ছা, আমি যে একটু আগে বললাম না এটা আরেকটা মেথডেও করা যায়। এটা কিন্তু এফসিসি বা বিসিসি যদি বলা থাকতো তাহলে আরেকটা মেথডে করা যেত। আমি ধরে নিচ্ছি এই অঙ্কটায় তোমায় এফসিসি বলে দিয়েছে, তাহলে কি মেথডে আমরা করা যেত আরেকটা, ওটাও শিখিয়ে রাখি। তবে আমি তোমাদের সাজেস্ট করব যারা বুঝতে পারলে তারা এই মেথডটা করবে, ঠিক আছে? আর যারা বুঝতে পারলে না তাদের এই মেথডটা উপকারে লাগতে পারে। আচ্ছা, এফসিসি যদি বলে দেয় আমরা এই ফর্মুলায় বসিয়ে দেবো, একদম সোজা, এটাও একবারেই সোজা। এই তো এটা ফর্মুলা। আচ্ছা, এখানে আমরা কি করব? আমরা করব কি, এখানে রোয়ের জায়গায় রোয়ের মানটা বসাবো, রোয়ের জায়গায় রোয়ের মান বসাবো, জেডের জায়গায় 4 বসাবো, এমের জায়গায় 104 বসাবো। যদি এটা উচিত নয়, আমি এই পদ্ধতিটার একদমই বিরোধী, এটা করা উচিত নয়, তবু আমি তোমাদের বলে দিলাম। তো এটা অনেক স্যারই করিয়ে থাকেন বা বইতেও পাবে তোমরা। জেডের জায়গায় এফসিসি বলেছে বলে 4 বসালাম। এমের জায়গায় দেখো, এমটা আমরা ফর্মুলায় কী জানি, এই এমটা হচ্ছে মলিকুলার ওয়েট বা কোনো পারমাণবিক ভর, কিন্তু বইও করছে এবং বিভিন্ন স্যারেরাও করছেন। এই এমের জায়গায় যত গ্রাম দেওয়া আছে সেটা বসিয়ে দিচ্ছে এবং আয়তনের জায়গায় বসিয়ে দিচ্ছে এইটা, আর এ কিউবের জায়গায় যেটা তোমার মান বেরোলো সেই কিউবটা বসিয়ে দেবে। ঠিক আছে? তো সেই কিউবটা বসিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের, আচ্ছা এবার তাহলে প্রশ্ন হচ্ছে স্যার বার করতে কি দিয়েছে, এইখানে তোমরা অ্যাভোগাড্রোটা বসাবে না। মানে এই অঙ্কটা আমি কি করাচ্ছি একটু বোঝো ভালো করে। ধরো এই অঙ্কটা এফসিসি বলে দিয়েছে এবং একক কোষের সংখ্যা বার করতে দেয়নি, বলেছে পরমাণুর সংখ্যা বার করতে দিয়েছে, একক কোষ বলেনি, পরমাণুর সংখ্যা বার করতে দিয়েছে। ঠিক আছে? তো পরমাণুর সংখ্যা যদি বার করতে দেয় তাহলে এখানে এই কিউবটা বসিয়ে দেবে, জেডের জায়গায় 4 বসাবে, এখানে 104 বসাবে, রোয়ের জায়গায় ঘনত্ব বসাবে, আর এটাকে এন রেখে দেবে। সেই এনটাকে তোমরা বার করবে, পরমাণুর সংখ্যা। আগেরটা থেকেও করা যেত, আগেরটা যেটা শিখিয়েছি সেটা থেকেও করা যেত। আগেরটায় কি শিখিয়েছি তোমরা দেখবে, একক কোষের উত্তরটা আগেরটা এরকম আসবে, একক কোষের উত্তরটা আগের অঙ্কটায় এরকম আসবে। এটা বেরোলে একক কোষটা, আগে একক কোষটা বার করে নিলাম। তাহলে যদি এফসিসি বলে তাহলে একটা একক কোষে কটা পরমাণু থাকে? 4টে। তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? 4 গুণিতক করে দেবো।
ক্লিয়ার? তো আগের অঙ্কটা যেটা শিখিয়েছি সেই মেথডে তোমাকে প্রথমে বার করতে হবে কি, প্রথমে বার করতে হবে একক কোষ। সেই একক কোষকে যদি এফসিসি বলে তাহলে 4 দিয়ে একক কোষটাকে গুণ করে দেবে, তাহলেই তোমরা পেয়ে যাবে পরমাণুর সংখ্যা। তাহলে দুটো পদ্ধতি বোঝা গেল। আচ্ছা, এই টাইপের আরেকটা অঙ্ক করিয়ে দিই। দেখো এই অঙ্কগুলোই না, যে অঙ্কগুলো করাচ্ছিলাম, এই যে এত গ্রামে কতগুলো, তোমার যে অঙ্কটা দিয়েছিল না 104 গ্রামে কতগুলো কি আছে, একক কোষ আছে। তো এই অঙ্কগুলো দুটো রূপ হতে পারে। তোমায় বলতে পারে এই টাইপের অঙ্কগুলোয় 104 গ্রামে কতগুলো একক কোষ আছে বা 104 গ্রামে পরমাণুর সংখ্যা কতগুলো। আমি যে কোনো একটা বার করে ফেললেই কিন্তু একটা থেকে অন্যটায় চলে যাব। ধরো তোমার একক কোষ তুমি বার করলে তোমার উত্তরটা বেরিয়েছে এক্স। যদি এফসিসি হয় তাহলে তো তুমি জানো যে একটা একক কোষে কটা পরমাণু থাকে, 4টে। তাহলে পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে, 4x। যদি বিসিসি থাকে, হ্যাঁ, তাহলে যদি একক কোষটা এক্স বেরোয় তাহলে পরমাণুর সংখ্যাটা কি হয়ে যাবে, 2x হয়ে যাবে। সুতরাং একটায় চলে গেলে আমার অন্যটা বার করা এমন কিছু ডিফিকাল্ট নয়, যদি আমরা পরমাণুর সংখ্যা বার করে ফেলি। ধরো আমি দ্বিতীয় যে মেথডটা শেখালাম ওটায় পরমাণুর সংখ্যাটা বার করলাম। যদি পরমাণুর সংখ্যা বার করে ফেলি তাহলে একক কোষে যেতে গেলে যদি এফসিসি বলে, ধরো পরমাণুর সংখ্যা তোমার বেরিয়েছে ওয়াই, তোমার ধরো পরমাণুর সংখ্যা বেরিয়েছে ওয়াই, তাহলে তুমি যদি ওখান থেকে একক কোষে যেতে চাও তাহলে এফসিসি হলে 4 দিয়ে ভাগ করে দেবো। তার মানে আমি বলতে চাইছি একক কোষ থেকে পরমাণুর সংখ্যা এই দুটোতে কিন্তু ইন্টারচেঞ্জ করা যেতেই পারে। একটা বেরোলেই আমরা বুদ্ধি থাকলে বা বুঝে থাকলে অন্যটায় চলে যেতে পারবো। একক কোষ থেকে পরমাণুর সংখ্যায় যেতে গেলে 4 দিয়ে বা 2 দিয়ে বা 1 দিয়ে গুণ করতে হবে, আর পরমাণুর সংখ্যা থেকে একক কোষে যেতে গেলে আমরা 4 দিয়ে বা 2 দিয়ে বা 1 দিয়ে কী করব, ভাগ করব। ঠিক আছে? তো যে কোনো দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথড ইউজ করবে। আমি একটু জিস্ট করে বলে দিই, এই মেথডটা প্রথম যে মেথডটা আমি শেখালাম, এ কিউব, প্রথমে আয়তনটা বার করে নিচ্ছিলাম, দিয়ে এ কিউব যে আয়তন, এত আয়তন দখল করে থাকে একটি একক কোষ, এইভাবে করাচ্ছিলাম। আর যে আয়তনটা তোমার মানে ওরা দিয়েছিল ভরটা, সেই ভরটাকে ওরা যে ভরটা দিয়েছিল তাকে ঘনত্ব দিয়ে ভাগ করে তুমি একটা নতুন আয়তন পেয়েছিলে। তত আয়তনে কতগুলো কি থাকে, একক কোষ থাকে। মানে প্রথম মেথডটায় কিন্তু তোমরা এখানে কি পাচ্ছ, একক কোষ পাচ্ছ। আর দ্বিতীয় যে মেথডটা শিখিয়েছি সেটাই কিন্তু তোমরা দেখবে পরমাণুর সংখ্যা পাবে। দ্বিতীয় যে মেথডটা শিখিয়েছি সেটাই কিন্তু সব মানগুলো বলে দেবে। এখান থেকে তোমরা কী বার করবে, এটা হচ্ছে পরমাণুর সংখ্যা বার করতে পারবে। ঠিক আছে? এবার ধরো তোমার কোনো অঙ্কে পরমাণুর সংখ্যা চেয়েছে, তোমরা এই মেথডটা করেছো, কোনো অসুবিধে নেই। এই একটু আগেই বলেছি, যদি এফসিসি বলা থাকে তাহলে যে একক কোষটা বেরোলো তাকে তোমরা পরমাণুর সংখ্যা যখন বার করবে, মানে একক কোষটা প্রথমে বার করবে যেটা বেরোলো, অতএব পরমাণুর সংখ্যা ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে জেড গুণিতক একক কোষ। এই ফর্মুলাটা মনে রেখে দেবে, তাহলে এটা দিয়ে করে দিতে পারবে। ঠিক আছে? একক কোষ যদি তুমি বার করতে পারো, সেখান থেকে পরমাণুর সংখ্যায় যদি যেতে চাও তাহলে জেডটা দিয়ে গুণ করে দেবে। এবার জেডের মান এফসিসি হলে 4 দিয়ে গুণ করবে, বিসিসি হলে 2 দিয়ে গুণ করবে। আর এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো, ধরো বলেছে কোনো অঙ্কে 200 গ্রামে একক কোষ কতগুলো আছে, তাহলে তুমি এমের জায়গায় কত বসাবে, 200। যদি এফসিসি বলে তাহলে জেডের জায়গায় কত বসাবে, 4, এ কিউবের জায়গায় এ কিউব, আর ডেনসিটির জায়গায় ডেনসিটি দিয়ে তোমার এনের মান বেরোবে। যেটা পরমাণু বেরোলো, এই ফর্মুলাটাতেই দেখো না, একক কোষ ইজ ইকুয়াল টু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই জেড। তুমি একটা থেকে অন্যটায় ইজিলি যেতে পারবে। তোমার যে প্রসেসটা ইচ্ছা তোমরা সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। আমি ডিটেলসে কিন্তু করিয়ে দিলাম। আচ্ছা দেখ, এবার একটা নতুন ধরনের অঙ্কে গেলাম। এই টাইপেরই তামা পৃষ্ঠকেন্দ্রিক, এফসিসি বলে দিয়েছে, তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। বলেছে 1.2 গ্রাম তামাতে কতগুলো একক কোষ আছে, এটা বার করতে বলেছে। ঠিক আছে? তো এটা ফর্মুলায় আমি যাব না, এটা কনসেপ্ট থেকেই হয়ে যাবে। তামার পারমাণবিক ভর কত বলে দিয়েছে, 63.5। আমি তোমাদের মতো করেই সহজ উপায়ে করাচ্ছি একদম। 63.5 গ্রাম তামাতে পরমাণুর সংখ্যা সমান কত, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1.2 গ্রাম তামাতে
পরমাণুর সংখ্যা বার করতে পারবো 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 63.5 × 1.2, এটা বার করতে পারবো। তাহলে এটা আমাদের কি বেরোবে? এটা আমাদের বেরোবে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে এটা হচ্ছে পরমাণুর সংখ্যা। আর আমাদের বার করতে দিয়েছে কি? আমাদের বার করতে দিয়েছে একক কোষের সংখ্যা। আর কি বলে দিয়েছে? এফসিসি। এফসিসি মানে একটা একক কোষে কতগুলো পরমাণু থাকে? 4টে। একটা একক কোষে পরমাণু থাকে 4টে, তার মানে 4টে পরমাণু থাকে একটা একক কোষে। 4টে পরমাণু থাকে একটা একক কোষে, অতগুলো পরমাণু থাকবে কতগুলো একক কোষে। কিংবা একটু আগে আমি দরকার নিয়ে আর ফর্মুলা করে দিয়েছিলাম যে একক কোষের সংখ্যা ইকুয়াল টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই জেড। তাহলে এখানে যেটা পরমাণুর সংখ্যা বেরোবে সেটাকে বসাবো, ডিভাইডেড বাই তাকে কত দিয়ে ভাগ করব? তাকে ভাগ করব 4 দিয়ে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা এখানে একক কোষটাও বার করে নিতে পারবো। তার মানে আমরা আজকের ক্লাসে এই সলিড স্টেটের ঘনত্ব সংক্রান্ত অনেক কটা অঙ্ক আলোচনা করলাম এবং থিওরি আলোচনা করলাম। এছাড়াও আরও শুরুর দিকে অন্য ধরনের নিউমেরিক্যাল প্রবলেমসের আলোচনা করলাম। তো এই ক্লাসটা টোটালটা দেখার পর তোমরা বাড়িতে যে যার এক্সারসাইজ বুক থেকে প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্কগুলো সমস্ত করে নেবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে।